নির্মমতায় কে বেশি শীর্ষে বলেন তো, মানুষ নাকি পশু? পশুর নির্মমতায় থাকে শুধু প্রয়োজন, কিন্তু মানুষের নির্মমতায় থাকে ক্ষোভ, বিদ্বেষ, লোভ, লালসা আরো অনেক কিছু। ছোট ছোট কারণে মানুষ যে কত নির্মম হতে পারে, নৃশংসতার কি ভয়াবহ রূপ দেখাতে পারে, আপনাদের জন্য এই সিনেমা তারই একটি উদাহরণ। সিনেমা শুরু হয় দুটি ছেলেকে দেখে, একজনের নাম ডন, আরেকজনের নাম সিজু। এরা পল ভাই নামে একজনের গ্যারেজে কাজ করত। একদিন তারা ছুটি নেয়। এই সময় তাদের দোকানে এক কাস্টমার আসলে পল ভাই বলে কাজটা শেষ করে তারপর যেতে, কিন্তু ডন আর সিজু মানা করে দেয়। তারা বলে আজকে তাদের ছুটি, আজকের দিনে আর কোনো কাজ না। এদিকে দেখা যায় বাজারের ভেতরে সুরেশ নামে এক লোক, জসির সঙ্গে তার জমি নিয়ে ঝামেলা চলছিল। এক এটিএম বুথের সামনে সিজু আর ডনের সাথে তার দেখা হয়। তাকে দেখে সিজু বলে, জসি ভাইকে জমিটা দিয়ে দাও না, শুধু শুধু ঝামেলার কি দরকার। কিন্তু সুরেশ এদেরকে দেখে ফালতু ছেলে মনে করে এদেরকে পাত্তাই দেয় না। তখন সিজু তাকে মুখ চেপে ধরে তার গলায় স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয় এবং পরিত্যক্ত এটিএম বুথের ভেতরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। ডন বাইরে থেকে নজর রাখে। খুন করা শেষ হয়ে গেলে ডন সিজুকে পানি এগিয়ে দেয়। এরপর ডন আর সিজু খুবই দক্ষতার সাথে সেখান থেকে বের হয়ে আসে। সেখান থেকে বের হয়ে তারা এক মার্কেটে ঢুকে তাদের ড্রেস চেঞ্জ করে। এরপর গিরি নামে এক লোককে দেখানো হয়, যে কিনা গাড়িতে করে তার স্ত্রী গৌরীকে নিয়ে মন্দির থেকে ফিরছিল। তখন জয়রাজ নামে এক ব্যক্তি তাকে কল দিয়ে জানায় যে মার্কেটের যে দোকান উদ্বোধন হচ্ছে, এখানে আর্টিস্টদের যে আয়োজন করেছিল তাই জয়রাজ করেছিল, কিন্তু মার্কেটের মালিক তাকে তার প্রাপ্য সম্মানই দিচ্ছিল না। একথা শুনে গিরি ওই মার্কেটে আসে এবং প্রথমে জয়রাজকে তার প্রাপ্য টাকা দিয়ে দেয়। এরপর মার্কেটের মালিককে বলে যার যা পাওনা তাকে তা মিটিয়ে দিতে। তখন মার্কেট মালিক একটু অদ্ভুতের সঙ্গেই তার পরিচয় জানতে চায়। একথা শুনে গিরি তাকে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়, বলে আশেপাশে খোঁজ নিলেই জানতে পারবি। কথা বলে বের হয়ে আসার পরপরই মালিক ভয়ে পয়সা বের করে গিরিকে ফেরত দিয়ে দেয়। আসলে এতক্ষণে সে গিরির পরিচয় জানতে পেরেছে। গিরি, তার কাজিন সাজি আর তার দুই বন্ধু দেবী আর উর্মিলা কলেজ লাইফ থেকে গুন্ডাগিরি করে আসছিল এবং তাদের একটা ভালো টিম ছিল। এই চারজন মিলে একটা আস্ত গ্যাং চালাতো, যেটার লিডার ছিল কিনা দেবী, কিন্তু সব দায় দায়িত্ব পালন করত গিরি। কলেজ শেষে দেবী কলেজের এক মেয়েকে বিয়ে করে, কুর্মিলা গিরির বোন কার্তিককে বিয়ে করে, আর সবাই মিলে এক পরিবারের মতোই বসবাস করতে থাকে। বর্তমানে তাদের 400 সদস্যরও বড় একটা গ্যাং আছে এবং তারা ছোটখাটো কোনো ব্যাপারে নাক গলায় না। তারা অযথা কাউকে বিরক্ত করে না, কিন্তু কেউ তাদেরকে বিরক্ত করলে তাদেরকেও ছাড়ে না। এখানে দেখানো হয় যে কার্তিকের বাড়িতে আজকে একটা পার্টি আছে এবং গিরি সহ বাকি সবাই সেখানে যাবে। এরপর গিরির কাজিন কল্যাণীকে দেখানো হয়, সে একজন আইপিএস পুলিশ অফিসার। অফিসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এরপর পরই আবার ডন এবং সিজুকে দেখানো হয়, তারা মার্কেটে ফিরে এসেছে। সেই এটিএম বুথের সামনে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করে যে এখান থেকে রক্ত আসছে। এরপর মার্কেটেরই এক লোক এটিএম বুথের দরজা খুলে সুরেশের লাশ দেখতে পায়। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসা করে ঘটনা সর্বপ্রথম কে দেখেছে। এখানে মার্কেটের ওই লোকই হাতুলের সাথে ডন আর সিজুও হাতুলে। তারা এখানে নিজেদেরকে নিষ্পাপ প্রমাণ করার জন্য সাক্ষীর ভূমিকা নেয় আর কি। পুলিশ ডন আর সিজুকে যখন জিজ্ঞাসা করে তারা ওখানে কি করছিল, তখন তারা জানায় যে সিজুর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে এবং এখানে এসে এই ঘটনার সম্মুখীন হয়েছে। সিজুর গার্লফ্রেন্ডও এ সপক্ষে সাক্ষী দেয়। সুরেশ মার্ডারের কথা গিরিয়া সাজির কাছে আসলে তারা বেশ অবাক হয়। তারা দেবীর কাছে ফোন দিলে দেবীও বলে এই ঘটনার সঙ্গে তার বা তার কোনো ছেলের সংযোগ নাই। মার্কেটে মনে হয় নতুন কেউ এসেছে, সে খোঁজ করছে যে ঘটনাটি কে ঘটিয়েছে, কারণ সুরেশ সবারই পূর্ব পরিচিত ছিল। এদিকে সন্ধ্যায় কার্তিকের বাসায় পার্টি উপলক্ষে গৌরী জানায় গিরিকে যে উপহার কিনতে হবে। তখন গিরি তাকে মার্কেটে আসতে বলে। গৌরী যখন গাড়ি থেকে নামে তখন দেখা যায় এখানে ডন আর সিজুও ছিল। সিজু গৌরীকে দেখে বিরক্ত করতে থাকে। মার্কেটের ভেতরে গৌরী গেলে সেখানে সিজু গৌরীকে প্যাট টাচও করে। গৌরী রেগে সিজুকে একটা চর বসিয়ে দেয়। এরপর মার্কেট থেকে বের হয়ে আসতে নেয়। ঠিক তখনই গিরি এসে পৌঁছায়। গিরি গৌরীকে দেখেই বুঝতে পারে এখানে কিছু একটা হয়েছে। গৌরীও তাকে সবকিছু বলে দেয়। গিরি প্রচন্ড রেগে ডন আর সিজুকে বেধড়ক একটা মাইর দেয়। সন্ধ্যাবেলা সবাই কার্তিকের বাসায় অনেক আনন্দ করে। পরদিন গিরির দলের সবাই দেখা দেয় সুরেশের ফিউনারালে এসেছে। সেখানে এসে তারা জসিকে দেখতে পায়। এরপর তারা জসিকে গাড়িতে তুলে নেয়। দেবী জসিকে জিজ্ঞেস করে
করে কাজটা কি তোর? জোশী ব্যাপারটা সম্পূর্ণরূপে অস্বীকার করে। সে বলে যে জমি নিয়ে ঝামেলা ছিল আমার সাথে, এই কথা সত্যি, কিন্তু কাজটা আমি করিনি। তখন দেবী বলে আমরা বিষয়টা খোঁজ লাগাচ্ছি, আমরা যদি দেখি যে তোর এর ব্যাপারে হাত আছে তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। এদিকে ডন আর সিজু আছে হাসপাতালে। তাদেরকে যারা সুরেশের খুনের কন্ট্যাক্ট দিয়েছিল তারা কন্ট্যাক্টে 10 লাখ টাকা নিয়ে হাসপাতালেই চলে আসে। এরা ছিল সুরেশের ভাতিজা। সম্পত্তির জন্য এরা সুরেশের খুন করায়। এতগুলো টাকা পেয়েও কিন্তু তারা খুশি না। গিরির হাতে মার খাওয়ার বিষয়টা তারা ভুলতে পারে না। সিদ্ধান্ত নেয় এর প্রতিশোধ নেবে। এরপর তারা দুজন মিলে বাইকে করে গিরির বাসায় নজর রাখতে থাকে। সব সময় অনেক লোক থাকলেও একদিন কিন্তু তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও যায়। গৌরী আরেকজন কাজের মহিলা ছাড়া এ সময় বাসায় কেউ ছিল না। ডন আর সিজু বাসায় ঢুকে সর্বপ্রথম কাজের মহিলাকে বারান্দায় আটকে দেয়। এরপর গৌরীকে হাত পা বেঁধে উলঙ্গ করে সিজু টর্চার করে আর ভিডিও করে ডন। খবর পেয়ে গিরির আত্মীয় স্বজন সবাই চলে আসে। গৌরী প্রচন্ড শকে চলে গেছিল। তার অবস্থা দেখে গিরির চোখে পানি চলে আসে। গিরি প্রচন্ড আক্রোশে ছটফট করতে থাকে। গিরির মা গিরিকে ডেকে বলে যা হয়েছে ভুলে যাও, কিন্তু যারা এই কাজটি করেছে তাদেরকে পেলে টুকরো টুকরো করে ফেলবে। ঘরে সিসিটিভি ফুটেজে সিজু আর ডনকে দেখে গিরি। দেবী গ্যাংয়ের প্রত্যেক মেম্বারের কাছে ওদের ছবি পাঠিয়ে দেয় আর ওদেরকে খুঁজে বের করতে বলে। এদিকে এরা দুজন তো ফুল কনফিডেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে এদেরকে কেউ ধরতে পারবে না। পুলিশ কমিশনার একটা মিটিং অ্যারেঞ্জ করে, সেখানে কল্যাণীও ছিল। পুলিশ কমিশনার কল্যাণীকে বলে তুমি তো শিখো, তুমি গিরিকে বুঝাও। আমি জানি গিরি কোনো কেস করবে না, কিন্তু ওকে বলো যে একটা অভিযোগ আনতে, আমরা আইনের মাধ্যমে যা বিচার করার করব। এর ভেতরে আবার জানা যায় যে সুরেশ খুনের সঙ্গেও সিজু আর ডন জড়িত। উদ্বোধন হওয়া দোকানের ওইখান থেকে একটা স্পিকার চুরি করলে সেখানে সিসিটিভিতে তাদের চেহারা দেখা গেছে। এই স্পিকার তারা ব্যবহার করেছিল সুরেশ খুনের সময়, যাতে ওই সাউন্ডে অন্য কোনো সাউন্ড শোনা না যায়। এদিকে একটা ছেলে দেবীকে ফোন করে জানায় সিজু আর ডন পল ভাইয়ের দোকানে কাজ করত। এই কথা শুনে পল ভাইয়ের গ্যারেজে গেলে তারা জানতে পারে যে এখানে ওরা আর ফিরে আসেনি, কিন্তু এখান থেকে সিজুর পরিবার সম্পর্কে জানতে পারে। এরপর দেবী সিজুর বাড়িতে গিয়ে সিজুর বাবাকে তুলে নিয়ে আসে। এখানে দেখানো হয় সিজু আর ডন খুব সুনসান একটা জায়গায় আছে এবং সিজু তার গার্লফ্রেন্ডের সঙ্গে রুম ডেট করছে। এই সময় সুরেশের ভাতিজারা বারবার ফোন দিচ্ছে সিজুর ফোনে। এটা দেখে সিজু বুঝতে পারে যে কোনো একটা গড়বড় হচ্ছে, তাই রোমান্স শেষ না করেই এখান থেকে ডন আর সিজু বেরিয়ে পড়ে। ঠিক এই সময়ে এখানে দেবীর লোকজন পৌঁছে যায়। তারা সিজুর গার্লফ্রেন্ডকেও তুলে নেয়। এছাড়া সিজু আর ডনের সঙ্গে জড়িত যারা তাদেরকে একে একে সবাইকেই তুলে নেয় এরা, কিন্তু এসব বিষয়ে কিছুই জানে না ডন আর সিজু। এরপর পথে সিজু একটা আলাদা ফোন আর সিম কিনে তার বাবাকে কল দেয়। কল রিসিভ করে দেবী এবং তার বাবাকে মেরে সে শব্দ দেবী সিজুকে শোনায় আর হুমকি দেয় তুই যেন তাড়াতাড়ি ধরা দিয়ে ফেলিস, যদি না হয় তাহলে কিন্তু তোর বাবাকে মেরে ফেলবো। এই হুমকিতেও সিজু এক ফোঁটা ভয় পায় না। রাতে যখন দেবী তার বাসায় ঘুমাচ্ছিল তখন ডন আর সিজু চুপ করে তার বাসায় হামলা করে। দেবীর বডিগার্ডকে মেরে দেবীর বেডরুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকে দেবীর হাত পা বেঁধে ফেলে। এরপর আস্তে আস্তে দেবীকে ডেকে তোলে। দেবী প্রথমে প্রচন্ড অবাক হয় সিজু আর ডনকে দেখে। সিজু বলে তোর যা সমস্যা সেটা আমার সাথে, এর ভেতর পরিবারকে আনার কি দরকার ছিল। এক সময় এরা দেবীর পিস্তলটা পেয়ে যায়। প্রথমে পিস্তলটা চালাতে তারা পারে না, কারণ আগ্নেয়াস্ত্র চালানোর অভিজ্ঞতা তাদের ছিল না, কিন্তু একটু পরে তারা পিস্তল চালানোর সিস্টেমটা বুঝতে পারে এবং দেবীর পিস্তলেই দেবীকে মেরে সেখান থেকে দেবীর পিস্তলটা নিয়ে তারা চলে যায়। দেবীর মৃত্যুতে সারা শহরে তোলপাড় শুরু হয়ে যায়। দেবীর বাড়িতে পুলিশ, গিরি, সাজি সবাই আসে। গিরির চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এই রাতে গিরি যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে রাস্তার মাঝে গিরির গাড়িটা থেমে যায়। গিরি গাড়ি থেকে নেমে দাঁড়ালে হঠাৎ করে গিরির কাঁধে একটা গুলি এসে লাগে। গিরি লক্ষ্য করলে দেখতে পারে যে ডন আর সিজু তাকে চুপ করে হামলা চালাচ্ছে। গিরি তখন পাল্টা গুলি ছোড়ে আর গাড়িতে উঠে বাইকে বসা ডন আর সিজুকে তাড়া করতে থাকে। অনেক দূর তাড়া করার পর এক সময় গিরি তাদের হারিয়ে ফেলে। ডন আর সিজু অনেকক্ষণ যাবৎ গিরি কোনো সারা শব্দ না পেয়ে তারা বুঝতে পারে যে তারা হয়তো গিরিকে ধোকা দিতে পেরেছে। তখন তারা আবার মেইন রোডে ফেরত আসে, কিন্তু গিরি তাদের অপেক্ষায় ছিল। এবার তাদেরকে তাড়া করে পুলের উপর থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। পুল
পুলিশ আর গিরির লোকজন তাদেরকে খুঁজেও আর কোনো খোঁজ পায় না, তাদের লাশও মিসিং। বেশ কিছুদিন চলে যায়, গিরি ও তার পরিবার আস্তে আস্তে নিজেদেরকে সামলে নিচ্ছিল, কিন্তু গিরি আর তার লোকজন এখনো ডন আর সিজুর খোঁজ চালিয়ে যাচ্ছিল। উর্মিলা সিজুর প্রতিবেশীর সঙ্গে খাতির জমিয়ে তাদেরকে নিয়মিত টাকা দিচ্ছিল ও যোগাযোগ রাখছিল সিজুর বাড়ির উপর নজর রাখার জন্য। এরকমই একদিন উর্মিলা সিজুর বাড়ির এলাকা থেকে ফেরার সময় ডন আর সিজুর সঙ্গে তার দেখা হয়ে যায়। সিজু বলে, এ কি পুরাতন গুন্ডাওয়ালা নিয়ম ফলো করতেছো? প্রতিবেশীকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব দিয়ে রাখছো, এর যে নিজেরা খুঁজলে এতদিন আমাদের পেয়ে যেতে না? এরপর কুর্মিলাকে ধরে খুবই বিভৎসভাবে মেরে কুর্মিলারই কোন ফোন থেকে গিরিকে ফোন দেয়, এরা জানিয়ে দেয় যে তারা এখনো বেঁচে আছে। গিরি তাড়াতাড়ি গাড়ি নিয়ে সিজুর বাড়ির দিকে যেতে গিয়ে রাস্তায় কুর্মিলাকে তার গাড়ি সহ আহত অবস্থায় আবিষ্কার করে। কুর্মিলা এ যাত্রায় বেঁচে যায়। স্বাভাবিকভাবেই কুর্মিলা সহ গিরি পুরো পরিবার হসপিটালে উপস্থিত হয়ে যায়। পুলিশও থাকে সেফটির জন্য। ডাক্তার যখন জানায় কুর্মিলা আউট অফ ডেঞ্জার, তখন গিরির মা বলে, তোমরা সবাই বাড়িতে যাও, এত লোকের ভিড় এখানে করার দরকার নাই। সবাই তার কথা শুনে বাইরে চলে গেলে গিরির মা লিফটে করে উপরে আইসিইউতে যেতে নেয়। গিরির মা তো জানতো না বোরকা পরিহিত দুইজন মহিলা, সে যে ডন আর সিজু, সেখানে উপস্থিত। লিফটের ভেতর তারা হঠাৎ করে জিজ্ঞাসা করে, আপনি গিরির মা না? এরপর তার উপরেও আক্রমণ করে। প্রথমে প্রতিহত করলেও শেষ রক্ষা হয় না, বয়স্ক মানুষ তো। এরপর আরো একবার গিরিকে ফোন করে তারা চ্যালেঞ্জ জানায়। গিরি তাড়াতাড়ি হসপিটালের দিকে প্যাক করতে থাকে। এই সময়ে ছেলে ফোন করে জানায় গিরির মায়ের অবস্থা ঠিক আছে, কিন্তু ওরা দুজন বাইরে বের হয়ে পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে। এ কথা শুনে গিরি পুলিশ স্টেশনে চলে যায়। ডন আর সিজু গিরিকে দেখে উপহাস করতে থাকে। পুলিশ কমিশনারও এই সময় চলে আসে। তিনি বলতে থাকেন যে, দেখো, আইনে হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই, এদের দুইজনের নামে এমন মামলা দেব যে এই জীবনে আর বের হতে হবে না। গিরি ঠিকই বুঝতে পারে ডন আর সিজুর প্ল্যান ওর হাত থেকে বাঁচার জন্যই ধরা দিয়েছে, এটা সে খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু গিরি কিছুই বলে না। সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায়। এরপর দেখানো হয় এদের দুইজনকে বিচারের জন্য আদালতে নেওয়া হচ্ছে। যখন আদালতে নেওয়া হয় তখন এরা গাড়ি থেকে নামে। এদের দুজনকে পরপর কেউ একজন দুইটা গুলি করে। কি করে এটা আর দেখা যায় না। অগত্যা ডন আর সিজু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা শুরু হয়। হসপিটালের সামনে গিরির লোকেরা ভিড় জমায়। অগত্যা পুলিশও থাকে প্রোটেকশনের জন্য। হাঙ্গামা চলতেই থাকে। ঠিক এমন সময় একটা অ্যাম্বুলেন্স এসে পার্কিং এ দাঁড়িয়ে থাকা একটা গাড়ির উপর চড়ে বসে। গোলযোগ আরো বেড়ে যায়। এসবের ভেতর পুলিশ কমিশনারের খটকা লাগলে সে গিয়ে দেখে যে ডন আর সিজু মিসিং। পুলিশ কমিশনার তো বুঝতেই পারে না যে গিরি এদের দুজনকে তুলে নিয়েছে। সারা শহরে খোঁজ পড়ে যায়, কিন্তু এদের দুজনের অস্তিত্বই যেন বিলীন হয়ে গেছে। এদের কোথাও পাওয়া যায় না। গিরি এদের দুজনকে এক প্লাস্টিক রিসাইক্লিং কারখানাতে তুলে নিয়ে আসে। এরপর ডন আর সিজুকে অনেক টর্চার করে, কিন্তু তারপরও এদের চোখে বিন্দু পরিমাণ আফসোস দেখতে পায় না। তারপর এক সময় হাত বেঁধে দুজনকে ঝুলিয়ে দেয়। এত কিছুর পরেও এরা উল্টো হাসতে থাকে। এরা বলতে থাকে, গিরি ভাই, আমরা যা করেছি, আমরা তো ভেবেছিলাম আপনি আমাদেরকে ফাঁসিতে টানিয়ে দিবেন, অথচ আপনি জাস্ট আমাদেরকে ঝুলিয়ে দিলেন। কিন্তু গিরি প্ল্যান ছিল অন্যরকম। ঠিক এই মুহূর্তে ডনের শরীর ব্লাস্ট হয়ে যায়। আসলে গিরি, ডন আর সিজু দুজনের শরীরেই বোম সেট করে রেখেছিল। ডনের শরীর হুট করে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সিজুর হৃদয় আতঙ্কে ছুঁয়ে যায়। সিজু মাপ চাইতে শুরু করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এরপর সিজু শরীরও ব্লাস্ট করে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এর মাধ্যমে ডন আর সিজু নামক পেরেশানি চিরতরে গায়েব হয়ে যায় গিরির জীবন থেকে। সিনেমা এখানেই শেষ। দর্শক, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন।